রোনালদো নাজারিও হলেন পৃথিবীর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার। তিনি অনেক কিছু অর্জন করেছেন এবং খুব কম বয়সেই নিজেকে অল টাইম গ্রেট প্লেয়ার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। মাত্র 23 বছর বয়সে তিনি 200টিরও বেশি গোল করেছিলেন এবং আজও সর্বকনিষ্ঠ ফুটবল খেলোয়াড় হিসাবে ব্যালন ড'র জেতার রেকর্ড তার দখলেই রয়েছে এবং বিশ্বের সবচেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে একজন যিনি বিশ্বকাপ জিতেছিলেন। 90-এর দশকে তিনি ছিলেন পৃথিবীর সেরা, একজন ভয়ঙ্কর স্ট্রাইকার, দক্ষ ড্রিবলার এবং একজন পিওর এন্টারটেইনার। কিন্তু 1998 সালের এক অপ্রত্যাশিত দিনে রোনালদো আসলেই ফুটবল মাঠে মারা যেতে পারতেন। আমরা সবাই জানি যে কিভাবে চোট তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, যা একসময় তাকে বিশ্বের সেরা খেলোয়াড় হতে বাধা দিয়েছিল। তার ফিজিওথেরাপিস্টের মতে একবার তার এমন হাঁটুর ইনজুরি হয়েছিল যেটা সে তার সারা জীবনে দেখেনি। তিনি বলেছিলেন রোনালদোর হাঁটুর হাড় প্রায় বিস্ফোরিত হয়ে গিয়েছিল। এই চোট এতটাই গুরুতর ছিল যে এটি রোনালদোকে 1 বছরেরও বেশি সময় মাঠের বাইরে রেখেছিল এবং তার খেলার পারফরমেন্সেও অনেক বড় প্রভাব ফেলেছিল। কিন্তু এই ঘটনা যতই খারাপ শোনাক, তার জন্য এটাই সবচেয়ে খারাপ ঘটনা ছিল না। 1998 সালে 12 জুলাই তার জীবনের সবচাইতে বড় একটি বিপদ থেকে বেঁচে গিয়েছিলেন, যেদিন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং ফ্রান্স। আপনি হয়তো জেনে থাকবেন সেই ম্যাচের আগে রোনালদোই ছিলেন বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় এবং টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড়। ফাইনালে যাওয়ার পথে তার নামের পাশে ছিল 4টি গোল এবং 3টি অ্যাসিস্ট। যদিও সেবার হোস্ট দেশ ছিল ফ্রান্স, তবুও ব্রাজিল ছিল সবসময়ই ফেভারিট, কারণ তাদের মাঠে ছিল এক ফেনোমেনন। তারা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং হোস্ট ফ্রান্সের বিরুদ্ধে জিতে শিরোপা রক্ষা করার জন্য প্রস্তুত। কিন্তু যখন ফাইনালের আগে আপনি স্কোয়াডটি দেখবেন, আপনার মাথা ঘুরে যাবে। গেস হোয়াট? রোনালদোর নামই ছিল না সেখানে। এটা কি হলো? কিভাবে আপনি জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু করবেন আপনার সেরা সৈন্য ছাড়া? আর এখান থেকেই গল্প শুরু হয়। রোনালদো ছাড়া ব্রাজিলের শুরুটা ছিল সেদিনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। কেউই বিশ্বাস করতে পারছিল না যে তারা কি দেখছে এবং অনেক ভক্তই বিশ্বাস করতে পারেনি যে এর পিছনে কোনো যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু ছিল। রোনালদো তার জীবনের সবচেয়ে বড় ম্যাচের কয়েক ঘন্টা আগে অনেকটাই মৃত্যুর মুখোমুখি হয়েছিল। এটি ছিল তার জীবনের সবচেয়ে ভীতিকর মুহূর্ত। কিন্তু ম্যাচ শুরুর কিছু মিনিট আগে সে পুনরায় দলে ফিরতে অনুরোধ করে। সে জানিয়ে দেয় যে সে ঠিক আছে এবং খেলতে চায়, তাই তাকে দলে নেওয়া হয়, যা পুরো বিশ্বব্যাপী ব্রাজিলিয়ান ভক্তদের আনন্দিত করে। কিন্তু তারা জানতো না তারা একদম আলাদা রোনালদোকে দেখতে যাচ্ছে। টানেল থেকে বেরিয়ে আসা শেষ খেলোয়াড়টি ছিলেন রোনালদো। তাকে দেখে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামে থাকা সকল দর্শক, সেই সাথে পৃথিবী জুড়ে টেলিভিশন স্ক্রিনের সামনে চোখ রাখা কোটি কোটি দর্শক। স্টেডিয়ামে ছিল প্রায় 75,000 দর্শক এবং টেলিভিশনের দর্শক ছিল প্রায় 1.7 বিলিয়ন। কেউ উল্লাসিত ছিল বিশ্বের সেরা খেলোয়াড়ের খেলা উপভোগ করতে, আবার কেউ ভয়ে ছিল যে সে তার দলের বিপক্ষে জ্বলে উঠবে। কিন্তু সেদিন কারো চাওয়াই পূরণ হয়নি। রেফারির বাঁশি বাজার সাথে সাথে শুরু হয় খেলা। ফ্রান্স শুরু থেকে আধিপত্য বিস্তার শুরু করে। খেলার প্রথম মিনিটেই বায়ানো থেকে পাওয়া বল থেকে বাইসাইকেল কিপ মারার চেষ্টা করেন গুইবেচ, কিন্তু বল ব্রাজিলের জালের উপর দিয়ে চলে যায়। 3 মিনিট পর একই খেলোয়াড় আবার শট নেয় জিদানের পাস থেকে, তবে এটি সহজেই গোলরক্ষক টাফারেলের হাতে চলে যায়। 6 মিনিট পর জিদানের একটি ফ্রি কিকে জিফ মাথা ছোঁয়াতে পারলেও তার হেডটি মাঠের বাইরে চলে যায়। তার কিছুক্ষণ পরে সে আরো একটি লং রেঞ্জ শট নেয়, কিন্তু সেটিও বাইরে চলে যায়। খেলার প্রায় 22 মিনিট পর আমরা মাঠে রোনালদোর প্রথম উপস্থিতি দেখতে পাই। তিনি বাম উইঙ্গে বল পেয়ে একটি ক্রস শটে বলটি বক্সে পাঠান। যদিও গোলরক্ষক ফাবিয়ান বার্তেস কোনো বিপদ ছাড়াই বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। 24তম মিনিটে ব্রাজিল একটি কর্নার কিক থেকে গোল করার খুব কাছে পৌঁছেছিল, কিন্তু যদিও শটটি লক্ষ্যভেদে ছিল, তবে বার্তেজের কাছ থেকে আমরা একটি রুটিন সেভ দেখতে পাই। তারপর ফ্রান্সের আঘাত আসে 27তম মিনিটে। কর্নার কিক থেকে এমানুয়েল পিটিআই একটি চমৎকার ক্রস পাঠান বক্সে। সেখানে লাফিয়ে উঠে এক দারুণ হেডে বল জালে জড়ান জিদান। 1-0 ফ্রান্স। কিছু মিনিট পর ব্রাজিলও একটি দ্রুত আক্রমণ করে, যেখানে রোনালদোর জন্য একটি লং বল দেওয়া হয়, কিন্তু গোলকিপার বার্তেজ সময় মতো এগিয়ে এসে বলটি পাঞ্চ করেন। এ সময় রোনালদোর সাথে তার সংঘর্ষ লাগে। রোনালদো মাটিতে পড়ে গিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া না করে শুয়ে থাকেন। এ সময় দর্শকদের গলার পানি শুকিয়ে যায়, তবে মেডিকেলের সাহায্য নেওয়ার পর সে উঠে দাঁড়ায় এবং খেলা চালিয়ে যায়। তবে ফ্রান্স একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে। এমানুয়েল পেটিট আরও একটি বল সাইড নেটে মারেন। অপরদিকে ম্যাচের সেরা সুযোগটি পেয়েছিলেন গুইবেচ। গোলকিপারের সাথে 1v1 সিচুয়েশন হলেও দুর্দান্ত এক সেভ দিয়ে ব্রাজিলকে এ যাত্রায় বাঁচিয়ে দেন টাফারেল। ব্রাজিল ভেবেছিল তারা 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাবে, তবে প্রথম অর্ধে অতিরিক্ত সময়ে জিদান আবারও কর্নার কিক থেকে গোল করেন এবং হোস্টদের 2-0 গোলে এগিয়ে দেন। খেলা তখন ব্রাজিলের হাত থেকে সরে যাচ্ছিল, তবে ব্রাজিল ফ্যানরা তখনও আশায় ছিল যে রোনালদো তাদের জন্য অলৌকিক কিছু করে ম্যাচটি বের করে আনবেন, যেমনটা সে নিয়মিত করে থাকে। তবে আজ রাতটা রোনালদোর ছিল না। দ্বিতীয়ার্ধে রোনালদো 6 ইয়ার্ড বক্সের ভিতরে একটি জোরালো শট নেন, কিন্তু সেটিও ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক। তবে ব্রাজিল আক্রমণ চালিয়ে যায়। 68 মিনিটে ফ্রান্সের সেন্টার ব্যাক মার্সেল ডিজি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে 10 জনের দলে পরিণত হয়ে যায় ফ্রান্স। বাধ্য হয়ে ফ্রান্সের কোচ সেন্টার ফরওয়ার্ড ইউরি জুরাইনকে তুলে নিয়ে হোল্ডিং মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরাকে মাঠে নামান।
যেন 2 গোলের লিড ধরে রাখতে পারেন। ফ্রান্স 10 জনের দলে পরিণত হলেও ব্রাজিল কোনোভাবেই সুবিধা করতে পারছিল না। উল্টো নির্ধারিত সময়ের 8 মিনিট বাকি থাকতে বেঞ্চ থেকে নামা ড্রুগার যেন ম্যাচটি প্রায় শেষ করেই দিয়েছিলেন, কিন্তু তার শট পোস্টের বাইরে চলে যায়। এ চান্সে বেঁচে যায় ব্রাজিল। অতিরিক্ত সময়ে ডেস্টনের শট বারে লেগে ফিরে আসলে মনে হয় ম্যাচটা বুঝি এখানেই শেষ, ফ্রান্স 2-0 গোলে জিতে যাবে। কিন্তু এই শোটার কিছু অংশ তখনও বাকি ছিল। অতিরিক্ত 3 মিনিট সময় যোগ করা হয় এবং শেষ মিনিটে বিয়ারের বাড়ানো বল থেকে গোল করে বসেন এমানুয়েল পিটি। 3-0 ফ্রান্স। আর এখানেই শেষ হয় খেলা। এটি ছিল ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে 1000তম গোল এবং এটি ছিল সেই গোল যা ফ্রান্সকে তাদের ফার্স্ট এভার বিশ্বকাপ জিতিয়ে দেয়। স্পষ্টতই সেদিন রাতে প্যারিস জুড়ে প্রচুর আনন্দ ছিল। ফ্রান্স তাদের প্রথম বিশ্বকাপ জিতেছিল, তাও আবার নিজেদের ঘরের মাঠে, তাই সেটাই ছিল শিরোনামে। তবে এই ম্যাচে রোনালদোর পারফরমেন্স নিয়ে বড় একটা প্রশ্ন ছিল। তিনি যেন পুরো ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন। অনেকে তো বলা শুরু করে দিয়েছিলেন যে সে পুরো ম্যাচ ঘুমিয়েছিল। এটা সেই রোনালদো ছিল না যাকে তারা চিনে। ম্যাচ শেষে ব্রাজিলের কোচ বলেছিলেন প্রথমার্ধ শেষেই তিনি ভেবেছিলেন রোনালদোকে মাঠ থেকে তুলে নেবেন, কিন্তু পুরো দল এবং স্টাফটা রোনালদোর জন্য ভীত ছিল, কেননা ফাইনাল ওঠার পিছনে রোনালদোর বড় ভূমিকা ছিল। খেলার পর রোনালদো নিজেই বলেছিলেন, আমরা বিশ্বকাপ হারলাম কিন্তু আমার জীবনে আরেকটা কাপ জিতলাম। নাও দ্যাট সাউন্ড সুপার সিরিয়াস, তাই না? আসলেই তাই। এটি এতটাই গুরুতর ছিল যে কেউ কখনো ভাবতেই পারেনি। যখন আপনি পুরো ঘটনা শুনবেন তখন আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। রোনালদো নিজেই বর্ণনা করেছেন সে ঘটনা। রোনালদো বলেন, সবকিছুই ঠিকঠাক ছিল। সাথীদের সাথে দুপুরে লাঞ্চ করে সবাই যে যার রুমে ফিরে যায়। রোনালদো তখন রবার্তো কার্লোসের সাথে রুম শেয়ার করত। সে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সে ভেবেছিল যে হালকা ঘুমিয়ে নিয়েছে, কিন্তু 10 মিনিট পর যখন ঘুম থেকে উঠলেন তখন দলের ডাক্তার সহ পুরো উদ্বিগ্ন দলকে তার চারপাশে দেখতে পেলেন। স্পষ্টতই তিনি এ সময় এক ধরনের সিজার অ্যাটাকে ভুগেছিলেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সে কিছুটা সুস্থ বোধ করলে সবাই একমত হয়েছিল যে সে আর ম্যাচটা খেলতে পারবেন না। ডাক্তাররা বলেছিল যে সিজার অ্যাটাকের 24 ঘন্টার মধ্যে তার সেরা পারফরমেন্স করার কোনো সম্ভাবনা নেই। কিন্তু খেলা শুরু হতে আর মাত্র 3 ঘন্টা বাকি ছিল। তাহলে সে আর খেলবে না, তাই না? ভুল। রোনালদো ছিলেন নাছোড়বান্দা। সে ম্যাচটি খেলার জন্য কোচিং স্টাফকে অনুরোধ করে। তিনি বলেছিলেন যে তিনি ঠিক আছেন এবং ভালো অনুভব করছেন। স্টার্টিং লাইন আপও ইতিমধ্যে প্রকাশিত হয়েছিল, যেখানে তার নাম ছিল না। তবে তিনি ফাইনাল খেলার জন্য শক্তভাবে অনুপ্রাণিত ছিলেন। আর যখন বিশ্বের সেরা খেলোয়াড় আপনাকে বলছে যে সে ফাইনাল খেলতে চায়, তখন আপনাকে তার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। খেলার পরে দলের ডাক্তার মন্তব্য করেন, ধরুন আমি যদি রোনালদোকে খেলতে না দিতাম এবং ব্রাজিল হেরে যেত, তখন আমাকে উত্তর মেরুতে চলে যেতে হতো। এটি এমন একটি বিষয় ছিল যা ডাক্তার, কোচ এবং সকলের চেয়ে অনেক বড় ছিল। হার এবং চারপাশে থাকা সমস্ত রহস্য নিয়ে এক দীর্ঘ এবং কষ্টকর তদন্ত হয়েছিল। ডন রিডল CNN এর একটি রিপোর্টের সময় লিখেছিলেন, এটা আমাদের সময়ে অন্যতম বড় রহস্য। লসলেস মনস্টার স্টেনহ্যান্স বা আটলান্টিক শহরের মতো নয়, তবে এটা ছিল হারানো স্ট্রাইকারের ঘটনা। এটা মূলত কে করেছে নয়, বরং কি হয়েছিল। এটা ছিল এক বিশাল রহস্য এবং অনেক প্রশ্ন সামনে চলে এসেছিল। এটা কি স্ট্রেস ছিল, নাকি অ্যাপিলেপসি ছিল, বা তাকে কি মাদক দেওয়া হয়েছিল? আসলে ঘটেছিল কি? আমরা কখনোই উত্তর পাইনি। তার বদলে পেয়েছি অনেক ষড়যন্ত্র তত্ত্ব। কিছু লোক বলেছিল যে ফ্রান্সকে নিজের দেশে বিশ্বকাপ জেতার জন্য ম্যাচ ফিক্স করা হয়েছে। কিছু লোক বলেছিল ব্রাজিল ম্যাচটি বিক্রি করে দিয়েছে। এমনকি এমন কথা উঠেছিল যে নাইকির স্পন্সরশিপ চুক্তির কারণে নাকি বাধ্য হয়ে রোনালদো ম্যাচটি খেলেছে। ঘটনা এমন জায়গায় চলে গিয়েছিল যে রোনালদো নিজেই ব্রাজিল ও কংগ্রেসের সামনে হাজির হয়ে ব্যাখ্যা করতে হয়েছিল মূল ঘটনা। তিনি সবাইকে নিশ্চিত করেছিলেন যে এতে কোনো অপকর্ম জড়িত ছিল না। সে সাথে পুরো ঘটনা সবাইকে খুলে বলেন। সত্যি কথা হলো রোনালদো ওই ফাইনাল খেলতে এবং পুরো 90 মিনিট খেলতে সত্যি সাহসী ছিলেন। তিনি তার জীবনকে ঝুঁকিতে রেখেছিলেন তার দলকে সাহায্য করতে। তিনি বলেছিলেন যে তিনি দলের সবচাইতে বড় ম্যাচটি মিস করতে চাননি, কারণ তিনি ভেবেছিলেন কিছু হলেও দলকে সাহায্য করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দলের ডাক্তার আমাকে অন্য রুমে নিয়ে বুঝিয়েছিলেন যে এই অবস্থায় আমার খেলা উচিত নয়। তবে আমি বললাম, না, এটা সম্ভব নয়। আমি খেলতে চাই, আমি খেলবো। এটাই হলো সাহস যা আপনি বলতে পারেন। যেমনটা তিনি বলেছিলেন, তারা ওই দিন বিশ্বকাপ হারিয়েছিলেন, কিন্তু তিনি আরেকটা কাপ জিতেছিলেন, তার জীবন। তবে 4 বছর পর আবার বিশ্বকাপ শুরু হয়। এবার ঘটনা কিছুটা উল্টো ছিল। 2002 বিশ্বকাপের আগে এক ভয়াবহ চোটের কারণে দীর্ঘ সময় ধরে সে মাঠে অনুপস্থিত ছিল এবং অনেকেই ধরে নিয়েছিল যে তিনি টুর্নামেন্টের জন্য ফিট হবেন না। কিন্তু তিনি ফিরে এলেন, তার দলকে ফাইনালে নিয়ে গেলেন এবং এবার পুরোপুরি ফিট ছিলেন। আর আপনি জানেন একদম ফিট থাকা রোনালদো সেই খেলায় কি করতে পারে। তিনি জার্মানির গোলকিপার অলিভার খানের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন এবং নিজে গোল্ডেন বুট নিশ্চিত করেছিলেন এবং সেই সাথে ব্রাজিলের তাদের রেকর্ড 5ম বিশ্বকাপ জিতিয়ে দিয়েছিলেন। এটা ছিল প্রতিশোধ। 1998 সালে তিনি বিশ্বকাপ হারিয়েছিলেন, কিন্তু জীবন ফিরে পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে 4 বছর পরের বিশ্বকাপে ফিরে যাবেন এবং তিনি ঠিক তাই করলেন।
আর ফিরে এসে তিনি নিজেকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করলেন। 2টি ট্রফি, গোল্ডেন বল, গোল্ডেন বুট জিতলেন এবং সেই সময় বিশ্বকাপের সবচাইতে বেশি গোল করার রেকর্ড গড়লেন। বর্তমানে আপনি আপনার অল টাইমে সেরা ফুটবলের তালিকায় রোনালদো নাজারোকে কোথায় স্থান দিবেন? আপনি কি তাকে টপ 10, টপ 5 নাকি টপ 3 তে রাখবেন? কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।